অপর্যাপ্ত মজুরির ফাঁদেই আটকে শ্রমিকের জীবন। গৃহস্থালী থেকে কৃষি শিল্প সব খাতেই বঞ্চনা। মহান মে দিবসে দেশ জুড়ে নানা কর্মসূচি, বৈষম্য দূর করার দাবি। শিকল হাতে যেভাবে বন্দি, আমরা শ্রমিকরা বন্দি, আমরা মোটর চালক। আমাদের পাওনা ন্যায্য পাওনা এগুলো বুঝে দেওয়া হয় না। 6 মাসের মাতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক হয়। ন্যূনতম মজুরি 30,000 টাকা করতে হবে। নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে বিএনপি নেতাকর্মীর ঢল। কিছুক্ষণ পর যোগ দেবেন প্রধানমন্ত্রী। বায়তুল মোকাররম এলাকায় জামায়াতে শ্রমিক সংগঠনের কর্মসূচি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এক পশলা বৃষ্টিতে পানির নিচে রাজধানীর বিভিন্ন সড়ক চলাচলে নগরবাসীর দুর্ভোগ। হাওরে তলিয়ে যাওয়া ফসল ঘরে তোলার ব্যস্ততা, মিলছে না শ্রমিক। সুস্থ হওয়ার পরও ঝুঁকিমুক্ত নয় হামের রোগী। ফের আক্রান্ত হতে পারে ভাইরাল ইনফ্লুয়েঞ্জায়। কমপক্ষে 1 মাস আইসোলেশনে রাখার পরামর্শ। মালয়েশিয়াগামীদের 8,000 কোটি টাকা হাতিয়েছে সিন্ডিকেট। রিক্রুটিং এজেন্সির মালিকদের সম্পদের খোঁজে দুদক। তালিকায় সাবেক অর্থমন্ত্রী কামাল, নিজাম হাজারী। যুক্তরাষ্ট্রের হত্যার শিকার বাংলাদেশের শিক্ষার্থী লিমনের জানাজা। সহপাঠীদের অশ্রুসিক্ত বিদায়। মরদেহ আসবে সোমবার। বৃষ্টির লাশ শনাক্তের চেষ্টায় তদন্তকারীরা। বুদ্ধ পূর্ণিমায় বর্ণাঢ্য শোভাযাত্রা। বিহার প্রাঙ্গণে শঙ্খদান সহ ধর্মীয় নানা আচার। সংঘাত বন্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠার আশা বৌদ্ধ ধর্মাবলম্বীদের। সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত স্লোগানে সারা দেশে পালন করা হচ্ছে মহান মে দিবস। মিছিল সমাবেশ থেকে ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কর্মঘণ্টা 8 ঘণ্টা করার দাবি জানান শ্রমিকরা। দুর্দশা থেকে মুক্তির উপায় বের করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফেডারেশন নেতারা। এই মিছিল অধিকার আদায়ে সোচ্চার মানুষের। এই মুষ্টিবদ্ধ হাত আর হাজারো ব্যানার প্ল্যাকার্ডের শানিত স্লোগান বঞ্চনার বিরুদ্ধে। এভাবেই মিছিল সমাবেশ আর আলোচনায় শ্রমিক পদচারণায় শুক্রবার সকাল থেকে মুখর জাতীয় প্রেস ক্লাব সহ রাজধানীর পুরান পল্টন, বিজয়নগর। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কর্মঘণ্টা 8 ঘণ্টা নিশ্চিতের পাশাপাশি দুর্ঘটনা ঘটলে সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানান মে দিবস পালনের সমবেত মানুষ। 10 দিন 9 দিন হাজিরা থাকে না, আমাদের ওভারটাইম থাকে না। বৈষম্যবিহীন টেলিকম সেক্টর করার সবার আমরা আশা করতেছি সবার কাছ থেকে। শ্রমিকদের জন্য আগামী দিনে যে মজুরি বোর্ড নির্ধারণ করা হবে, সেখানে ন্যূনতম মজুরি 30,000 টাকা। তৃতীয় পক্ষ নামক যে দাসপ্রথা বা ঠিকাদারি প্রথা, এই ঠিকাদারি প্রথা থেকে আমরা মুক্তি চাই। চট্টগ্রামেও শ্রমিক সমাবেশে ঢল নামে পেশাজীবী মানুষের। নগরীতে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালির। নিরাপদ কর্মস্থল ও ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি শ্রমিকদের। মে দিবসের আলোচনা সভায় শ্রমিকদের সুরক্ষায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন ভূমি প্রতিমন্ত্রী। ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য শ্রমজীবী মানুষের আজকের দিনটি আমরা উদযাপন করছি। কৃষি শ্রমিক সর্বোচ্চ নির্যাতিত, নিপীড়িত, তারা ন্যায্য মূল্য পায় না। ট্রেড ইউনিয়নের স্বাধীনতা ও শ্রমিকের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করা হবে। শ্রমিকদের স্বাস্থ্যসেবা, বাসস্থান ও সামাজিক নিরাপত্তা ইনশাল্লাহ বাড়ানো হবে। আমরা এটা বিশ্বাস করতে চাই, শ্রমিক শুধু উৎপাদনের যন্ত্র নয়, শ্রমিক হচ্ছে এই দেশের অর্থনীতির চালিকার শক্তি। সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেও ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে শত শত শ্রমিক র্যালিতে অংশ নেন। বিভিন্ন সড়ক মহাসড়ক ঘুরে সমাবেশে যোগ দেন। এ সময় শ্রমিক নেতারা বলেন, এখনও ন্যায্য মজুরি, চিকিৎসা ভাতা, কর্মপরিবেশ নিশ্চিত হয়নি। 8 ঘন্টার যে শ্রমের দাবিতে যে আমরা লড়াই করছিলাম, 8 ঘন্টা ঠিক আছে, কিন্তু ন্যায্য মজুরি নেই। পোশাক শ্রমিকদের, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন 6 মাসের ছুটির টাকাটা পাস করা হোক। আবার আশুলিয়াতে যেন একটি সরকারি বড় ধরনের হাসপাতাল হয়।
রাজশাহীতেও র্যালির পাশাপাশি আয়োজন করা হয় আলোচনা সভার। অংশ নেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। বাস্তবতার নিরিখে তুলে ধরেন দাবি। একত্রিত হয়ে শ্রমিকের কাতারে আমরা আসছি এবং আমরা শ্রমিকদের সঙ্গে শ্রমিকদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে এই শ্রমিকদের বিজয় উল্লাসে আমরা সামিল হয়েছি। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আজকে যে মেসেজ, সমাজের প্রতিটি মানুষের, অবহেলিত মানুষ তার অধিকার আদায়, অধিকার সচেতন হবে এবং অধিকার প্রাপ্ত হবে, এটাই আমাদের উদ্দেশ্য। শ্রমিকদের আত্মত্যাগের মহান মে দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় মিছিল, শোভাযাত্রা, আলোচনা সভার আয়োজন করে শ্রমজীবী মানুষ। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মহান মে দিবসে শ্রমিক দলের সমাবেশ কানায় কানায় পূর্ণ। কিছুক্ষণ পর প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসেন শ্রমিকরা। তাদের প্রত্যাশা, সব ক্ষেত্রে বাস্তবায়ন হবে শ্রম আইন। মহান মে দিবস উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল আয়োজিত সমাবেশ। সরকার গঠনের পর রাজধানীতে দলীয় উদ্যোগে এটাই প্রথম সমাবেশের আয়োজন। বেলা 2:30টায় সমাবেশ শুরুর কথা থাকলেও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢল নেমেছে নেতাকর্মী। বর্ণিল ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে আসছেন তারা। কর্মঘণ্টা হিসেবে আমরা 8 ঘন্টা কাজ করি, কিন্তু আমাদের যারা বিউটি পার্লারের মালিক আছে তারা আমাদেরকে নির্দিষ্ট কর্মঘণ্টা দেয় না। শ্রমিকদের সঠিক চাহিদা, সঠিক মজুরি এবং অবশ্যই তাদের সম্পর্কে, সেফটি সিকিউরিটি সম্পর্কে একটা ভালো ব্যবস্থা হোক, সেটাই আমরা চাই। শ্রমিকদের যত দাবি দেওয়াগুলো আমরা সেগুলো সবকিছু উত্থাপন করতে চাই এবং সেগুলো সবকিছু আমরা যেন সুন্দর সঠিকভাবে আমাদের দাবিগুলো পূরণ করতে পারি, সেই দাবি থাকবে আমাদের। ফ্যাসিবাদ বিদায়ের পরে শ্রমিকদের অধিকার বাস্তবায়নে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করবে বলে প্রত্যাশা সমাবেশে আগতদের। আমরা সমস্ত শ্রমিকরা আশা করি শ্রমিকদের যে স্বার্থ, এবার ইনশাল্লাহ স্বার্থ অবশ্যই পূরণ হবে। তারেক রহমান সাহেবের কাছে একটা আশা রাখবো, বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, দিন মজুর, বাংলাদেশের যত শ্রমিক অবহেলিত আছে তার হাত ধরে এই বাংলাদেশের কোনো শ্রমিক আর অবহেলিত থাকবেন ইনশাল্লাহ। মজুরি কমিশন সহ শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলতেছেন এবং বলবেন সামনে, এটা আমাদের প্রত্যাশা আজকের এই সমাবেশের মাধ্যমে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তুলে ধরবেন শ্রমিকদের কল্যাণে সরকারের পরিকল্পনার কথা। নিরাপদ কর্মস্থল এবং বেতনের নিশ্চয়তা, এই দুই দুর্ভাবনাকে সঙ্গী করেই বছরের প্রতিটি দিনই দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে কাজ করে যায় শ্রমিকের মজবুত দুটি হাত। আর তাই পরিবর্তিত ওই বাংলাদেশে সরকারের কাছে সব স্তরের শ্রমিকের প্রত্যাশা তাদের ন্যায্য মজুরির পাশাপাশি অধিকারের পরিপূর্ণ বাস্তবায়ন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী ইমরুল আহসান, সরাসরি যাচ্ছি তার কাছে। ইমরুল, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে রাজধানী ঢাকায় বিএনপির আয়োজনে প্রথম কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচিকে ঘিরে বিএনপি এবং শ্রমিক দলের পক্ষ থেকে ব্যাপক লোক সমাগমের এখানে প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই দর্শক ছবিতে হয়তো দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং দলের যে লক্ষ্য, এখানে লাখো মানুষের সমাগম করার তাদের একটি লক্ষ্য রয়েছে। শুধু ঢাকা নয়, ঢাকার আশপাশে যত জেলা রয়েছে, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, সাভার, মানিকগঞ্জ, শিল্পাঞ্চলের এই এবং নরসিংদী, এই অঞ্চলের যে শিল্পাঞ্চলগুলো রয়েছে সেই শিল্পাঞ্চলের শ্রমিকরা এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে আসবেন প্রধানমন্ত্রী বক্তব্য শুনবার জন্য। বিএনপি সরকার গঠন করার পরে আসলে সরকারি দলে যাওয়ার পরে সেই ধরনের সাংগঠনিক তৎপরতা খুব বেশি একটা চোখে পড়ছে না। এই সমাবেশকে ঘিরে বিএনপি একটি ব্যাপক শোডাউনের পরিকল্পনা নিয়েছে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে এখানে এই সমাবেশে ইতিমধ্যে নয়াপল্টন এবং তার আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। এখনও যেহেতু আজকে জুমার দিন, জনসমাগম ধীরে ধীরে সময় করার সাথে সাথে আরও বাড়বে এই ধরনের প্রত্যাশা করছেন এখানে যারা আয়োজকরা।
শ্রমিক দলের আয়োজনে মূলত আজকে অনুষ্ঠানটি হচ্ছে। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অর্থাৎ সিনিয়র মন্ত্রী যারা আছেন, বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র মন্ত্রী এখানে বক্তব্য রাখবেন। সবশেষ প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে বক্তব্য রাখবেন। এখন পর্যন্ত যে শিডিউল, বেলা 3টার পর প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে যে মঞ্চটি তৈরি করা হয়েছে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক নিচে রাস্তার উপরে মঞ্চটি তৈরি করা হয়েছে, সেখানে উনি আসবেন। ধারণা করা হচ্ছে উনি যে শ্রমিকদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া পূরণের জন্য তিনি এখানে তার বক্তব্য থেকে আশ্বস্ত করবেন। এছাড়া তার যে রাজনৈতিক পরিকল্পনা এবং সরকারের যে কর্মসূচি যেগুলি বিভিন্ন সমাবেশে উনি বলে আসছেন, সেই পরিকল্পনা হয়তো নতুন করে এই শ্রমিক সমাবেশ থেকে উনি তুলে ধরবেন। সরাসরি যুক্ত ছিলাম নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে। শ্রমিক দিবস উপলক্ষে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জামায়াতের শ্রমিক সংগঠনের সমাবেশে আসছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত আজকের যে শ্রমিক সমাবেশটি সেটি বেলা 3টায় শুরু হবে। কিন্তু আমরা যেটা দেখেছি যে জুমার নামাজের পরপরই কিন্তু এই যে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চের সামনে কিন্তু ঢাকা শহরের নানা প্রান্ত থেকে সংগঠনটির নেতাকর্মী যারা আছেন তারা ইতোমধ্যে আসা শুরু করেছেন এবং তারা ইতোমধ্যে এই যে সড়কের উপরের যে জায়গাটি, সেই জায়গাটিতে তারা অবস্থান শুরু করেছেন। আমরা জানি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশের প্রধান অতিথির বক্তব্য দেবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি কিন্তু যে বিষয়টি শ্রমিকদের উদ্দেশ্যে বলবেন তার মূল বিষয়টি হচ্ছে যে বাংলাদেশে শ্রমিকদের বর্তমান অবস্থা এবং তাদের অধিকার নিয়ে কিন্তু তিনি কথা বলবেন। একই সাথে দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ তাদের যে এই অঙ্গ সংগঠন অর্থাৎ শ্রমিক কল্যাণ ফেডারেশন, তাদের কি কি কার্যাবলী আছে শ্রমিকদের মান উন্নয়নে, জীবন মানের উন্নতিতে, সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরবেন। একই সাথে বর্তমান সরকারের প্রতি কিন্তু 13 দফা দাবি তুলে ধরবেন বলে আমরা জেনেছি। যে দাবিগুলোতে এই বাংলাদেশ জামায়াত ইসলামী সহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তারা তাদের যে 13 দফা দাবি, সেই দাবিতে বাংলাদেশের শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরবেন এবং তারা চাইবেন যেন বাংলাদেশ সরকার দ্রুতই তাদের দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে কলকারখানা সহ বাংলাদেশের নানা ধরনের প্রতিষ্ঠানে যত ধরনের শ্রমজীবী আছে তাদের অধিকার সুরক্ষিত হয়, তাদের জীবনমান উন্নতি হয়, সে বিষয়গুলো কিন্তু তুলে ধরবেন বলে আমরা জেনেছি। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে বেলা 3:30 নাগাদ হয়তোবা বাংলাদেশ জামায়াত ইসলামের আমির তিনি এই অস্থায়ী মঞ্চ যেটি তৈরি করা হয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের, সেই মঞ্চে তিনি উপবিষ্ট হবেন এবং তিনি এই শ্রমিক সমাবেশে তার বক্তব্য রাখবেন। তো এই ছিল আমার কাছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত আজকের যে শ্রমিক সমাবেশ সে ব্যাপারের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। সরকার গঠনের 2 মাসের মধ্যে বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, আগামী 6 মাসে 6টি পাটকল চালু করা হবে। শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে ধাপে ধাপে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান শ্রমমন্ত্রী। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় এ কথা বলেন তারা। সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে সবার নবপ্রভাত প্রতিপাদ্যে সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুরুতেই মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনে অগ্নি দুর্ঘটনায় নিহত 13 শ্রমিকের পরিবারের হাতে দেওয়া হয় আর্থিক সহায়তা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, মাহাদি আমিন সহ নীতি নির্ধারকরা। তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। বর্তমান প্রতিনিধিত্বমূলক যে সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, সেখানেও কিন্তু শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন
একটি অন্যতম প্রধান অগ্রাধিকার। বিভিন্ন রাজনৈতিক দল যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে, দেখেন তাদের নির্বাচনী ইশতেহারে তারা শ্রমিকদের জন্য কি করতে চেয়েছে। সবচেয়ে বেশি কিছু করতে চেয়েছে বিএনপি। শ্রম খাতে শান্তি ও স্থিতিশীলতা থাকলে শিল্প উন্নয়ন ত্বরান্বিত হয় এবং দেশের অর্থনীতি শক্তিশালী হয়। শ্রমিকদের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন রাষ্ট্রপতি। বলেন, শ্রমিকদের জন্য আধুনিক কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। আজ যে রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি, তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধারা সমুন্নত রেখে শ্রমিক সমাজের সঙ্গে একত্রতা ঘোষণা করেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশের আপামর শ্রমজীবী মানুষের কল্যাণ নানাবিধি কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। সরকার প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমিকদের কল্যাণে কাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি জানান, বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 6 মাসে চালু হবে 6টি পাটকল। সরকার প্রতিশ্রুতি অনুসারে শ্রমিকদের কল্যাণে ঘোষিত কর্মপরিকল্পনার সবগুলোই ধাপে ধাপে বাস্তবায়ন করছেন। দায়িত্ব গ্রহণের মাত্র 2 মাসের মধ্যে সরকারি মালিকানাধীন শিল্প কলকারখানা চালু করে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের 6 মাসের মধ্যে পর্যায়ক্রমে 6টি পাটকল চালু করার চিন্তা ভাবনা রয়েছে। এ সময় স্বার্থান্বেষী পক্ষের প্ররোচনায় শ্রম অসন্তোষের ঘটনায় শ্রমিকদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। শ্রম অসন্তোষের মতো কোনো বিষয়ে যেন শ্রমিক ভাইরা জড়িয়ে না পড়েন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। কাল একদিনের সফরে সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে নগরে জুড়ে উৎসবের আমেজ। এই মুহূর্তে সিলেটের চাঁদনীঘাট এলাকায় আছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস। সরাসরি যাচ্ছি তার কাছে। দায়িত্ব গ্রহণের পর আগামীকাল প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই পুরো নগরী জুড়েই আসলে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি স্তরের নিরাপত্তা আসলে রয়েছে, অনেকে এখানে রয়েছেন। এবং আমরা এই মুহূর্তে আছি সিলেট জেলা স্টেডিয়ামে। প্রধানমন্ত্রীর যে আগামীকালের যে সফর, এটির যে মূল আয়োজন, নতুন করে স্পোর্টস উদ্বোধন, এইটি উদ্বোধন হবে সিলেট জেলা স্টেডিয়ামে। যার কারণে বলা যায় কিছুক্ষণ আগেই সিলেট জেলা স্টেডিয়ামের মাঠ পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। কিছুক্ষণের মধ্যে এখানে আবার সবশেষ প্রস্তুতি দেখতে আসছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তারপরে আমরা দেখেছি এখানে যারা যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন, স্কুল পর্যায়ের বাছাইকৃত যে শিক্ষার্থী, তারা কিন্তু ভিতরে মহড়া করছে, শেষ মুহূর্তের অনুশীলন করছেন, যারা আগামীকাল অংশগ্রহণ করবেন এই নতুন করে স্পোর্টস ইভেন্টগুলোতে। শুধুমাত্র সিলেট জেলা স্টেডিয়াম নয়, আরও যে ইভেন্টগুলোতে তিনি যাবেন, বিশেষ করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরে তিনি শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন, মাজারও প্রস্তুত করা হয়েছে। এছাড়া এরপরে যাবেন তিনি কিনব্রিজ সংলগ্ন চাঁদনীঘাট এলাকায়, যেখানে সিলেট সিটি কর্পোরেশন গৃহীত বেশ কিছু উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপরে তিনি যাবেন হচ্ছে বাসিয়া নদী পুনঃখননের উদ্বোধন করতে। এরপরে বিকেল 3টায় সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস উদ্বোধন করবেন। এছাড়াও জানিয়ে রাখতে চাই, এরপরে একটি দলীয় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে এবং সন্ধ্যা 7টায় ঢাকা ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এই সফরকে ঘিরে আসলে সিলেটের নেতা কর্মী এবং সাধারণ মানুষের ভিতরে উচ্ছ্বাস দেখা গেছে। তারা বলছেন যে প্রধানমন্ত্রীর এই সফরে নতুন বার্তা, নতুন দিগন্ত খুলবে এবং বছর পর বছর সিলেটের প্রতি যে বৈষম্য করা হয়েছে, সেই বৈষম্য কিভাবে দূরীভূত হয়, এরকম আশার বার্তা দিবেন প্রধানমন্ত্রী এই সফরে এসে, এমনটাই মনে করছেন সিলেটবাসী। এই ছিল আমার কাছে সিলেট থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সবশেষ প্রস্তুতির খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। দুপুরের সময় আরো থাকছে। যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। খবর CNN-এর। ট্রাম্পকে ব্রিফ করেছে মার্কিন সামরিক বাহিনী। কঠোর জবাবের হুঁশিয়ারি মুজতবা খামেনির। ভোরে কয়েক ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন সড়ক অলিগলি। এতে চলাচলের দুর্ভোগে পড়েন নগরবাসী। কারওয়ান বাজারেও সৃষ্টি হয় জলাবদ্ধতা। বৃষ্টির প্রভাবে বেড়েছে সব ধরনের সবজির দাম। শুক্রবার ভোর থেকেই মুষলধারে বৃষ্টি নামে রাজধানী জুড়ে। টানা কয়েক ঘন্টা ধরে চলে বৃষ্টি। বিভিন্ন এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েন নগরবাসী। মতিঝিল, পল্টন, রাজারবাগ, নিউ মার্কেট, গ্রিন রোড ও মিরপুর সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতায় বিপাকে পড়েন পথচারীরা। দীর্ঘদিনের পুরনো এই সমস্যা থেকে মুক্তি না মেলায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। একটু বৃষ্টি হলে এখানে পানি হয়ে যায়, এখন ভিজে ছাড়া তো কোনো উপায় নেই। হারাখানি পানি থই থই করতেছে, গাড়ি চেঞ্জে গেলে থামে যাচ্ছে। কর্মজীবী লোক
ঘরে থাকতে পারে না, সবসময় বাচ্চা পোলাপান যেখানে যাই সেখানে বাচ্চা পোলাপান নিয়ে যেতে হয়। আর কষ্ট হলে তো আমাদের করার কিছু নেই। 5-6 বছরের মধ্যে দেখি নাই এই ড্রেনগুলো পরিষ্কার করতে সিটি কর্পোরেশন। এদিকে বাসাবোতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, খাল পুকুর ভরাট হয়ে যাওয়ার কারণেই জলাবদ্ধতায় ভুগছে নগরী। ছোট ছোট খাল যেগুলো ছিল, পুষ্কুনি ছিল, বন্ধ হয়ে গেছে। কাজে বৃষ্টির পানি নিষ্কাশনের ওয়েটা কিন্তু আজকে নাই। এগুলোকে আমরা চেষ্টা করছি যত দ্রুত এগুলোকে পরিষ্কার করা যায় তত দ্রুত আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারবো। জ্বালানি তেলের দাম বৃদ্ধি আর টানা বৃষ্টির প্রভাবে দুর্ভোগ গড়িয়েছে রাজধানীর কাঁচা বাজার পর্যন্ত। সকালের বৃষ্টিতে তলিয়ে যায় সবজি বাজারের একাংশ। শুধু তাই নয়, সপ্তাহ ব্যবধানে 20 টাকা পর্যন্ত বেড়েছে বেশিরভাগ সবজির দাম। কারণ বাজারে আসলেই হাঁটু পানি মাজা পানি, বাজারে প্রত্যেকটা জিনিসেরই দাম বাড়তি। বৃষ্টির জন্য অনেকে খেতে যাইতে পারে না, এই কারণে সবজির দামটা সামনে দেখা যায় আরো বাড়ানোর সম্ভাবনা। ভোগান্তি কমাতে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবি সাধারণ মানুষের। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে হাওড়ে তলিয়ে যাওয়া ফসল বৃষ্টি থামার পর তড়িঘড়ি করে আধা পাকা ধান কাটছেন তারা। তবে কোমর সমান পানি থাকায় বাড়তি টাকা দিয়েও মিলছে না শ্রমিক। এদিকে হাওড় অঞ্চলে ফ্ল্যাশ ফ্লাড মোকাবেলায় সরকারের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জনপ্রতিনিধিরা। তলিয়ে আছে কৃষকের অনেক কষ্টের ফসল। টানা কয়েকদিনের প্রবল বৃষ্টিতে হাওড়া অঞ্চলের অধিকাংশ পানির নিচে। বিস্তীর্ণ জমিতে সোনালী ফসলের বদলে অথই পানি। টানা বৃষ্টিতে হবিগঞ্জে 5,632 হেক্টর বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বানিয়াচং ও আজমিরিগঞ্জ উপজেলা। বৃষ্টি না আসায় তাই শেষ চেষ্টায় কৃষক। কোমর পানিতে ধান কাটছেন তারা। অনেক কৃষক ঋণ নিয়ে চাষ করেছিলেন ফসল। হঠাৎ এমন দুর্যোগে তারা দিশেহারা হয়ে পড়েছেন। ধান খারতাছি খামলা কাজ লইয়া 1,500 টাকা রোজ খামলা। 10 কেজি হেড করছিলাম, মানে বন্যায় সব নিছাগা। আমরা অঞ্চল বড় কষ্ট, সব কৃষক যা আছে সবারই একই গতি। কৃষকগুলো যে একটা অবস্থাতে আছে এতে মনে কৃষকগুলো ধ্বংসের শেষ পর্যন্ত চলে গেছে। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে 13,000 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন 65,000 কৃষক। খাসা ধান লিয়া ধান খাটতে গিয়া হল তাকে রাটেরা বাদলিয়া করে দূর দশা গুটি গেছে। দাম তো কত হয়েছে, পানির তোলা হামাই গেছে তো দাম, এখন ফুলা হয় না, খাটতে পারেন না। টানা বৃষ্টি ও শ্রমিক সংকট থাকায় জমিতে পড়ে নষ্ট হচ্ছে বেশিরভাগ ধান। কোমর সমান পানি থাকায় শ্রমিকও পাওয়া যাচ্ছে না। এছাড়া দীর্ঘদিন আগে কাটা ধান শুকিয়ে গোলায় উঠাতে না পারায় শেকড় গজিয়েছে। রোদ না ওঠায় কাটা ধান শুকানো নিয়েও বিপাকে কৃষক। জেনা দিয়ে বাড়ালে তো 700 দিয়ে 1000, এরপরেও হয় না, লোক পায় না, লোক কাজ করতে পারে না শীতের জন্য। দাওয়াইলারা কাটতেছে, আরও তো ভালো করে কাটে না, মানুষ পাওয়া যায় না। এই সমস্যা হইল মানুষের সমস্যা। এদিকে নিকলি হাওর পরিদর্শন করে সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, বর্ষা মৌসুমে হাওর অঞ্চলে ফ্লাশ ফ্লাড মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। আগাম বন্যা হয়ে গেলে তো বন্যা তো আল্লাহর হাতে, এই পানি ডুবে গেছে। তো যতটুকু সম্ভব আমরা এই সিন্ডিকেট ভেঙে তাড়াতাড়ি ফসল উঠাইতে পারে এর ব্যবস্থা আমরা নিব। এদিকে নেত্রকোনার সময়খালী হাওরের পুরো ধান পানিতে ডুবে গেছে। তবে রোদের দেখা মেলায় কৃষকরা নিজেরাই কাটছেন ফসল। তানজিল হাসনাত, সময় সংবাদ। এই মুহূর্তে মৌলভীবাজারের কাওয়াদিঘি হাওরে আছেন সহকর্মী শাহ অলিদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। অলিদুর, পানি কমতে থাকায় মৌলভীবাজারের নদ নদীর পানি কমতে শুরু করেছে। গত 24 ঘন্টায় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে প্রায় 23 থেকে 24 সেন্টিমিটার পানি কমেছে, যার জন্য নদ নদীগুলি পানি অনেকটাই কমে গেছে। তবে সীমান্ত নদী জুড়ির পানি বিভীষিমার উপর দিয়ে এখনও প্রবাহিত হচ্ছে। তবে কিছু কিছু পানি এখনও বিভীষিমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে হাওর, কাউয়াদিঘি, হাকালুকি, কাঞ্জার হাওর এবং বিভিন্ন হাওরগুলোতে পানি অপরিবর্তিত রয়েছে, জলাবদ্ধতার পানি অপরিবর্তিত রয়েছে এবং লোকজনদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। যে জায়গায় এই পানি হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের বিনয়াবাদ গ্রামের এই হাকালুকি হাওরের এক পাশে। এই হাকালুকি হাওরের এই বিনয়াবাদ গ্রামের প্রায় 200 থেকে 250 কৃষক তারা এই হাওরে চাষাবাদ করেছিলেন গরু, এবং ফলনও ভালো হয়েছিল। এবং সেই 3-4 দিনের বৃষ্টিপাত তাদের সেই সর্বনাশ করে গেছে। কাঁচা পাকা ধান তলিয়ে গেছে। এখনও প্রায় শত হেক্টর পানির নিচে তলিয়ে আছে। তারা অনেকেই চেষ্টা করছেন
ধান কেটে উপরে উঠানোর জন্য কিন্তু পারছেন না। একদিকে যেমন মরার উপরের কারার গা হিসেবে দেখা দিয়েছে শ্রমিক সংকট, অন্যভাবে দেখা দিয়েছে বৈরী আবহাওয়াতে ধান কাটতে যেয়ে তারা নানা রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই সাথে রয়েছে বজ্রপাতেরও সম্ভাবনা, নানাভাবে বজ্রপাত, বিদ্যুৎ ছলকানো, এই সব কারণে তারা নানা সংকটের মধ্যে চাষাবাদ বুরুদান উঠাতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে এখনো প্রায় এই অবস্থা শুধু কাউয়াদিকে হাওরের একা নয়, হাকালুকি হাওর, হাইল হাওর, এমনকি কাঞ্জার হাওরেও রয়েছে একই অবস্থা। প্রত্যেক কৃষকরা বেকায়দায় পড়েছেন, তাদের হাকার কেউ দেখছে না। কৃষকদের সাথে কথা বলছেন তারা, কৃষকদের সাথে কথা বলে আমরা যে তথ্য পেয়েছি তারা বলছেন এখন পর্যন্ত প্রশাসনিকভাবে তাদের কাছে কেউ সহযোগিতার হাত বাড়ায়নি বা কেউ তাদের খোঁজখবর নেয়নি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে পানি দ্বারা হয়তো আরও কমে যাবে এবং বৃষ্টিপাতও কমে আসবে, এতে করে হয়তো একটু সংকট থেকে কৃষকরা মুক্তি পাবে। তো এই ছিল আমার কাছে মৌলভীবাজারের হাওর পাড় থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম মৌলভীবাজারে। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ঝুঁকিমুক্ত নয় হাম আক্রান্ত রোগী। ফের আক্রান্ত হতে পারে বিভিন্ন ভাইরাল ইনফ্লুয়েঞ্জায়। অন্তত 1 মাস আইসোলেশনে রাখার পরামর্শ চিকিৎসকদের। হাসপাতালের বিছানায় খেলায় মগ্ন 7 মাসের সানিহা, পাশেই মা রোকসানা ব্যস্ত জিনিসপত্র গোছাতে। 5 দিন ভর্তি থাকার পর আজ তাদের ছুটি হয়েছে। এর আগেও নিউমোনিয়ায় হাসপাতালে থাকতে হয়েছে 9 দিন। দেখি যে ওর মাথায় আর কি ওই র্যাশ মানে ঘাম বিচ্ছে মনে করছি আমরা। পরে আমরা তারপরের দিনকে আবার খেয়াল করলাম মুখ ঠুকে বইরা গেছে, যার ক্ষেত্রে আমরা টঙ্গী মেডিকেল গেছি। পরে দেখি জ্বর খিচুনি উঠছে, জ্বরের থেকে। হামে আক্রান্ত হয়ে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হওয়া প্রায় সব শিশুর গল্প এমনই। অতি সংক্রামক হওয়ায় সুস্থ সন্তানদের নিয়েও অভিভাবকরা আছেন দুশ্চিন্তায়। আমার বাচ্চাটা জ্বর আইছে, জ্বরের থেকে হালকা হালকা মুখে গাও, তখন ওই 2-3 দিন পরে খাওয়াটা বন্ধ করে দিছে। জ্বর তো দেখি আর পরে না, 103, 104 এমনই। শিমুলিতে জায়গা না, হে আবার এই জায়গায় দিছে। চিকিৎসকরাও বলছেন যারা সুস্থ হয়ে বাড়ি ফিরছে তাদের অন্তত আরও 1 মাস আইসোলেশনে রাখতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় ভাইরাল ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে তাদের। সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে তাদেরকে আমরা অবশ্যই বলি আগামী আরও 1 মাস বা 4 সপ্তাহের মতো আইসোলেটেড থাকবে। মানে ঘনবসতিপূর্ণ এলাকায় যাবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে এবং অন্য কোনো রোগ আক্রান্ত বাচ্চাদের কাছেও যাবে না। হয়তো সে হাম না, অন্য একটা রোগে, হয়তো অন্য নিউমোনিয়া বা ভাইরাল ইনফ্লুয়েঞ্জা, কারণ তার কিন্তু সেটাও মানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি। গত 1.5 মাসে দেশে হামে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 37,000। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে 25,000 আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 21,000-এর বেশি শিশু। একই সময়ে মৃত্যু হয়েছে 270-এর বেশি শিশুর। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়াগামী শ্রমিকদের স্বপ্ন পুঁজি করে প্রায় 8,000 কোটি টাকা হাতে নেয়া সিন্ডিকেটের বিরুদ্ধে এবার হার্ড লাইনে দুদক। 100 রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলার পর এবার মালিকদের অবৈধ সম্পদের খোঁজে জারি করেছে সম্পদ বিবরণীর নোটিশ। এদিকে বর্তমান সরকার নতুন করে মালয়েশিয়া শ্রমবাজার চালুর উদ্যোগ নিলেও বিশেষজ্ঞরা শঙ্কিত আবারও সেই পুরনো সিন্ডিকেটের কালো ছায়া নিয়ে। তাসলিম তৌহিদের প্রতিবেদন। বাংলাদেশি কর্মীদের কাছে মালয়েশিয়া যেন এক চিরচেনা নির্ভরযোগ্য গন্তব্য, কিন্তু সে আস্থাকে পুঁজি করেই সিন্ডিকেট বাণিজ্যে মেতে ওঠে বিরাট অসাধু চক্র। দুদক বলছে কর্মী নেওয়ার ক্ষেত্রে মালয়েশিয়া অন্য কোনো দেশে এজেন্সির বাধ্যবাধকতা না রাখলেও বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি তারা বিশেষভাবে নিয়ন্ত্রণ করেছে। ফলে ৭৯,০০০ টাকা সরকারি খরচ নির্ধারিত থাকলেও মালয়েশিয়াগামী কর্মীদের গুনতে হয়েছে 4.5 থেকে 5 লাখ টাকা। 2021 থেকে 2024 সাল পর্যন্ত 4 বছরে এই চক্র সাধারণ শ্রমিকদের পকেট থেকে অতিরিক্ত হাতিয়ে নিয়েছে প্রায় 8,000 কোটি টাকা। এই সিন্ডিকেটের হোতা রুহুল আমিন স্বপন, সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী সহ প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতা থাকা 100টি এজেন্সির 232 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এবার এই 232 জনের সম্পদের খোঁজে নোটিশ জারি করল সংস্থাটি। সম্পদ বিবরণী দাখিলের প্রয়োজন
সেই অনুযায়ী তারা তাদের সম্পত্তিকরণ দাখিলের নোটিশ জারি করেছেন। এদিকে দীর্ঘ বিরতির পর চলতি বছরই আবারও মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। স্বচ্ছ প্রক্রিয়ার কথা বললেও সংশয়মুক্ত হতে পারছেন না বিশেষজ্ঞরা। পুরোপুরি কিন্তু আমরা সিন্ডিকেট মুক্ত আমরা দেখছি না, কিন্তু আসলে কিন্তু সিন্ডিকেট মুক্ত হতে হবে, না হলে আপনার রিক্রুটমেন্ট স্বচ্ছ হবে না। অন্যদিকে রিক্রুটিং এজেন্সি সংশ্লিষ্টদের দাবি, হাতে গোনা কিছু এজেন্সির কারণেই বারবার বাংলাদেশের শ্রমিকদের জন্য বন্ধ হয়েছে মালয়েশিয়ার দুয়ার। তাদের ব্যক্তি স্বার্থের জন্য, তাদের গোষ্ঠী স্বার্থের জন্য তারা কিন্তু বাংলাদেশ থেকে সিন্ডিকেট করতে চায়, আর এই সিন্ডিকেট করতে চাওয়ার কারণেই বাংলাদেশের শ্রমবাজারটা উন্মুক্ত হইতে বিলম্বিত হচ্ছে। যোগ্য এজেন্সিগুলোর কাজের ক্ষেত্র উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন বাইরের সাবেক এই নেতা। বাংলাদেশের শ্রমবাজারে এরকম আর কোনো সিন্ডিকেশন হবে না। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাড়িধারায় একটি গির্জায় ডাকাতির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয় লুট হওয়া 2.5 লাখ টাকা ও মূল্যবান মালামাল। পুলিশ বলছে গ্রেফতার সবাই পেশাদার ডাকাত চক্রের সদস্য। 27 এপ্রিল রাত 2:30 রাজধানীর বাড়িধারা এলাকার ডি মাজেন্ট গির্জার সামনে অজ্ঞাত একটি রিকশা। কিছুক্ষণ পর চলে যায় সেটি, তবে বেশ সন্দেহজনক গতিবিধি। কিছুক্ষণ পর দেয়াল টপকে ঢুকে যায় গির্জায় 2 যুবক। ভেতরে গির্জার ফাদারকে বেঁধে লুটপাট শুরু করে তারা। স্টাফদের রুমে বাইরে থেকে লক করে দেয়া হয়। কিছুক্ষণ পর মালামালের ভারী 2টি বস্তা সহ বেরিয়ে আসে 2 জন। দেয়াল টপকে বেশ কৌশলী ভঙ্গিতে ওই রিকশায় করে পালিয়ে যান তারা। এ ঘটনায় ভাটারা থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার 3 দিনের মধ্যেই সফল হয় পুলিশ। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় 3 জনকে। জব্দ করা হয় নগদ টাকাসহ লুট হওয়া অন্যান্য মালামাল। পুলিশ বলছে শুধুমাত্র ডাকাতির উদ্দেশ্যেই মুগদা থেকে বাড়িধারা আসে চক্রটি। এই এলাকায় সবচেয়ে বড় চার্জ, এই জন্য মনে করছে অনেক টাকা আছে, এই জন্য মুগদা থেকে আসছে কিন্তু রিক্সা নিয়ে তারা এখানে অভিযান পরিচালনা করে তারা টাকা এবং পাসপোর্ট পর্যন্ত নিয়ে গেছে। রিক্সা চালক তাদের মেম্বার এবং তার বিরুদ্ধে মামলা আছে। গ্রেফতার সবাই পেশাদার ডাকাত চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 3 জনই ঘটনার সাথে জড়িত ছিল, 1 জন বাইরে ছিল আর 2 জন ভিতরে ঢুকে ফাদারকে বেঁধে এবং বন্ধ করে দিয়ে তারা এই কাজটা করেছে। তো তাদের আমরা প্রাথমিকভাবে তাদের যে প্রিভিয়াস রেকর্ড দেখেছি, তাদের এই 8টার মতো, একজনের নামে 8টার মতো মামলা রয়েছে। তারা সবাই অভ্যাসগতভাবেই বিভিন্ন সারা দেশেই তারা এই ধরনের ক্রাইমগুলো করে বেড়াচ্ছে। ডাকাত দলটির সঙ্গে আরো কেউ যুক্ত আছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ। এই এলাকায় সবচেয়ে বড় চার্জ। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। শেষ টি20তে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুরে অনুশীলন টাইগারদের দর্শকদের সিরিজ জয় উপহার দেওয়ার আশা। আবারও শ্রমিক দিবসের খবর। মহান মে দিবস শুধু শ্রমিকদের বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তোলার দিন নয়, কখনো কখনো ঐক্যবদ্ধ লড়াইয়ে পাহাড় সমান সংকটও পাড়ি দেওয়ার প্রেরণারও নাম। সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপ সরিয়ে বিশ্বের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার নজির গড়েছে বাংলাদেশের পোশাক খাত। শ্রমিক নেতারা বলছেন, কারখানার নিরাপত্তা বাড়লেও ন্যূনতম মজুরি নিশ্চিতে এখনো হয়নি স্থায়ী কোনো কমিশন। শাহজাহান খানের ছবিতে আদনান তুর্যর প্রতিবেদন। রানা প্লাজার ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে শুরু হয়েছিল পরিবর্তনের লড়াই। 10 বছরে প্রায় 3780টি কারখানা পরিদর্শন শেষে বিশ্বের অর্ধেক শীর্ষ 100টি গ্রিন ফ্যাক্টরির মালিক এখন বাংলাদেশ। তবে বাস্তবতা বলছে এখনও শ্রমিকরা তাদের চাহিদা অনুযায়ী ন্যূনতম মজুরি পাচ্ছেন না। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে নিয়মিত রাজপথে আন্দোলন করতে হয় তাদের। শ্রমিক নেতাদের অভিযোগ, অল্প পুঁজি ও সস্তা শ্রমের উপর নির্ভর করে গড়ে ওঠা মালিকপক্ষ শ্রমিকের অধিকার ও জাতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে। খুব অল্প পুঁজি বিনিয়োগ করে সস্তা শ্রম আর লুটপাট, এই দুইটার উপর ভিত্তি করে, এমনকি শ্রমিকের লাশের উপর দাঁড়িয়ে এক
নব্য ধনিক গোষ্ঠী গড়ে উঠেছে। সাবেক শ্রমিক অধিকার সংস্কার কমিশনের সদস্যরা জানান, বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়তে শুধু নিরাপদ ভবন নয়, প্রয়োজন শ্রমিকের সামাজিক সুরক্ষা। একই সাথে জোর দিতে হবে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতেও। দক্ষতা উন্নয়ন এবং ওয়েস্টেজ কমানো ছাড়া আসলে শ্রমিকের মূল্য বৃদ্ধি করার খুব বেশি সুযোগ আন্তর্জাতিক বাজারে আমরা যারা ব্যবসা করি তাদের নাই। বাংলাদেশে মালিক, শ্রমিক, সরকার তিন পক্ষই যাতে আসলে আরও বেশি সচেতনভাবে শ্রমিকের বা শ্রম খাতের বিকাশের জন্য কাজ করে। নতুন সরকারের কাছে শ্রমিকদের প্রত্যাশা বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ হোক মজুরি, পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশের নিশ্চয়তাও চান তারা। জিনিসপাতির যে দাম, এই বেতনে একটা সংসার চালানো যায় না। আমাদের বেতনটা যেন বৃদ্ধি করা হয়। আমাদের মালিকের পক্ষটাও দেখতে হবে, আবার মালিক আমাদেরটাও দেখতে হবে। প্রতিটি রাজনৈতিক আন্দোলনে ছাত্র শ্রমিক জনতা একসাথে রাজপথে আন্দোলন করলেও বরাবরই উপেক্ষিত থেকে যায় শ্রমিকের অধিকারগুলো। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে তাই সকলের প্রত্যাশা, সংস্কারের সুপারিশগুলো যেন বাস্তবে রূপ নেয়। সস্তা শ্রমিকের তকমা ঝেড়ে ফেলে বাংলাদেশ যেন হয়ে ওঠে দক্ষ শ্রমিক এবং বিনিয়োগযোগ্য পরিবেশের রোল মডেল হিসেবে। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। গৃহস্থালী থেকে কৃষি, শিল্প কিংবা সেবামূলক খাত, সব জায়গাতেই পুরুষের সঙ্গে সমান তালে নারীর পদচারণা। শ্রমশক্তিতেও বাড়ছে নারীর অংশগ্রহণ, কিন্তু এখনও ভাঙেনি মজুরি বৈষম্যের দেয়াল। ব্রহ্মপুত্র পাড়ের কৃষি শ্রমিক থেকে শুরু করে পোশাক খাত কিংবা আইন পেশা, সবখানেই একই কাজে পুরুষের চেয়ে কম মজুরি পাচ্ছেন নারীরা। গাইবান্ধা থেকে সোহেল রানার ক্যামেরায় আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। ছবির মতোই ক্ষণে ক্ষণে বদলে যায় ছবি খাতুনের ছবিটা। সন্তানের কাছে তিনি মমতাময়ী মা, স্বামীর কাছে নির্ভরতার জীবনসঙ্গিনী। অথচ দিন শেষে তার এই হাড়ভাঙ্গা খাটুনির কোনো আর্থিক স্বীকৃতি নেই, শুধু গৃহিণী পরিচয়েই ঢাকা পড়ে যায় তার শ্রম। কিন্তু জীবনযুদ্ধ যখন ঘরের চার দেয়াল ছাড়িয়ে ফসলের মাঠে গড়ায়, তখন ছবি খাতুনদের পরিচয় হয় নারী শ্রমিক। পরিসংখ্যান বলছে, একই মাঠে সমান পরিশ্রমেও পুরুষ সহকর্মীর চেয়ে গড়ে 30% কম মজুরি পান নারী কৃষি শ্রমিকরা। আমাদের মূল্য হয়েছে 300 টাকা, আর পুরুষদের মূল্য হয়েছে 500 টাকা। হোটেলে যে নারীরা কাজ করে, প্রত্যেকটা নারীরাই এরকম বেতন কম পায়। পরিসংখ্যান বলছে, দেশে গৃহকর্মীর সংখ্যা প্রায় 20 লাখ, যাদের কাজের সময় অনির্ধারিত, নেই ছুটির ব্যবস্থাও। বেশিরভাগ গৃহকর্মীর মাসিক গড় আয় 7,000 টাকার নিচে, যা জাতীয় ন্যূনতম মজুরির অর্ধেকও নয়। বঞ্চনার এই অদৃশ্য দেয়াল কেবল মাঠে বা কারখানায় নয়, বিস্তৃত আইন পেশা থেকে সাংস্কৃতিক অঙ্গন পর্যন্ত। পুরুষ আইনজীবীকে নিলে একটু বেশি টাকা দিতে হবে, একজন নারী আইনজীবীকে নিলে হয়তো ওখানে একটু কম দেওয়া যায়, কম দিবে, চেষ্টা করে কম দেওয়ার। 2023 সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর প্রকাশিত তথ্য বলছে, রপ্তানি আয়ের 80% আসে পোশাক শিল্প থেকে, যেখানে কাজ করেন প্রায় 40 লাখ নারী। কিন্তু একই কাজে পুরুষের তুলনায় গড়ে 21% কম মজুরি পান নারীরা। যখন তাদেরকে কম টাকা দিচ্ছে, তখন কিন্তু এটা কোনোভাবে প্রতিরোধ করার মতো আইনি ব্যবস্থা নাই। অবশ্যই সেই বৈষম্য দূরীকরণে রাষ্ট্রীয় কাঠামোতে পরিবর্তন প্রয়োজন। 2024 সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ অনুযায়ী দেশের মোট শ্রমশক্তির প্রায় 44.2% নারী। 2017 সালে এই হার ছিল মাত্র 36%। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় নদীতে জাল ফেলেছেন জেলেরা। প্রথম দিনে বৈরী আবহাওয়ায় আশানুরূপ মাছ না পেলেও সামনের দিনে প্রত্যাশা পূরণ হবে বলে আশা তাদের। মৎস্য বিভাগ বলছে, নিষেধাজ্ঞায় মাছের প্রজনন ও বৃদ্ধি স্বাভাবিক হয়েছে। দীর্ঘদিনের কর্মবিরতির পর মাছ ধরতে পেরে স্বস্তি ফিরেছে জেলেপল্লীতে। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে ভোর থেকেই নদীতে বেড়েছে জেলেদের কর্মচাঞ্চল্য। জাটকা সংরক্ষণে গত মার্চ ও এপ্রিল 2 মাস পদ্মা, মেঘনা ও তেঁতুলিয়া সহ 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। সরকারি সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয় বৃহস্পতিবার মধ্যরাত থেকে। এরপর থেকেই জাল ও নৌকা নিয়ে ব্যস্ত জেলেরা। তবে প্রথম দিনে বৈরী আবহাওয়া ও আশানুরূপ মাছ না পেলেও সামনে ভালো মাছ ধরা পড়বে আশা জেলেদের। এতে ধার দেনা পরিশোধ করে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন বুনছেন তারা। সীমিত সামর্থ্যে অভিযান সফল হয়েছে দাবি করে মৎস্য বিভাগ বলছে, ক্ষতি পুষিয়ে নিতে পারবেন জেলেরা। মাছের প্রজনন মৌসুম নির্বিঘ্ন রাখতে বছরের এ সময়ে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকে।
রিমো সিদ্দিক, সময় সংবাদ। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। সকালে বিভিন্ন বৌদ্ধ বিহারে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন সহ আয়োজন করা হয় শোভাযাত্রার। মানবজাতির শান্তি ও কল্যাণ কামনায় করা হয় বিশেষ প্রার্থনা। মেঘাচ্ছন্ন সকালে বোধিবৃক্ষের নিচে ধূপবাতি ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রার্থনা শুরু করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুক্রবার সকাল থেকেই চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধবিহারে ভিড় করেন পুণ্যার্থীরা। উৎসবমুখর পরিবেশে এই বিশেষ দিনে বুদ্ধ পূজা, শীল গ্রহণ, বুদ্ধ দেশনা ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন ভক্তরা। আজকের জন্য আমি প্রার্থনা করব জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ হতে মুক্তি নির্বাণ লাভ করুক। এই দিনে আমাদের বুদ্ধ জন্ম, বুদ্ধের মহাপরিনির্বাণ এবং বুদ্ধত্ব লাভ। সব বৈরিতা, হিংসা ও অশান্তি দূর হয়ে বিশ্বে শান্তি আসবে এমন প্রত্যাশা বৌদ্ধ ধর্মের অনুসারীদের। বুদ্ধের শান্তির যে বাণী, সেই বাণীকে ধারণ করে আজকে একটা শান্তিরময় একটা বিশ্বের যে কামনা, সেই কামনা আজকে পদযাত্রা। সকল প্রাণীর সুখ, শান্তি, মঙ্গল কামনা করে আমাদের বাংলাদেশের উন্নতি সমৃদ্ধি প্রার্থনা করছি। নয়, শান্তি চাই স্লোগানে বৌদ্ধবিহার থেকে বের করা হয় বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা। র্যালিতে তুলে ধরা হয় বুদ্ধের জীবনের ঐতিহাসিক ও আধ্যাত্মিক নানান দিক। তারিফ রহমান, সময় সংবাদ। ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাতের বের হওয়া বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে। এর সুফল পাবে বাংলাদেশও। ঊর্ধ্বমুখী উৎপাদন ব্যয়ে কিছুটা স্বস্তি মিলবে বলে আশা শিল্প উদ্যোক্তাদের। তবে এজন্য মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্থিতিশীল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। MS আরিফিনের রিপোর্ট। বিশ্বে প্রতিদিন 10 কোটি 50 লাখ ব্যারেল অপরিশোধিত তেলের প্রয়োজন হয়, যার প্রায় 35 লাখ ব্যারেল বা 4% যোগান দেয় আরব আমিরাত। তেল উৎপাদন ও বাজার নিয়ন্ত্রক দেশগুলোর জোট ওপেকের সদস্যপদ থেকে 6 দশকের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে দেশটি, যা কার্যকর হচ্ছে মের শুরু থেকেই। তথ্য বলছে বছরে প্রায় 15 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করে বাংলাদেশ, যার সিংহভাগই আসে ওপেকের সৌদি আরব এবং আরব আমিরাত থেকে। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত গেল এক বছরে সৌদি থেকে 7,20,000 আর আমিরাত থেকে এসেছে 6,20,000 মেট্রিক টন জ্বালানি তেল। শিল্প উদ্যোক্তারা বলছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানির বাজার অস্থির। জোটের কোটার বাইরে এসে আরব আমিরাত উৎপাদন বাড়ালে তা দাম বৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন তারা। যখন তারা ওপেক্স প্লাস থেকে বের হয়ে যায়, তাদের উৎপাদনটা বাড়বে, এর জন্য কিছুটা সময় দরকার। যখন সাপ্লাইটা বেড়ে যাবে, হয়তো বা তেলের দাম আবার নিম্নমুখী হওয়ার সম্ভাবনা আছে। বাট এইগুলো সবগুলোই কিন্তু বাট কিন্তু উপর ডিপেন্ড করতেছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ রুট স্বাভাবিক হলে জ্বালানি তেলের বিশ্ববাজারে বড় ইতিবাচক পরিবর্তন হবে। যেটা এখন $110-115 চলছে, সেটা এই ওপেক থেকে এমিরেটস বের হয়ে যাওয়ার ফলে 60-ও নেমে যেতে পারে। এই যুদ্ধ যতদিন চলবে, হরমুজ প্রণালী বন্ধ থাকলে এটার বড় ধরনের কোনো একটা ইম্প্যাক্ট হওয়ার সুযোগ নাই। তবে সৌদি আরব আরব আমিরাত দ্বন্দ্বে ভূ রাজনৈতিক অস্থিরতা বাড়লে সরবরাহ আবারও বাধাগ্রস্ত হতে পারে বলে সতর্ক বার্তা দিয়ে বিকল্প জ্বালানি কূটনীতি জোরদারের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র বলে গণমাধ্যম CNN-কে জানিয়েছে মার্কিন সিনেটর। আরেক গণমাধ্যম এক্সিওসের খবরে বলা হয়, তেহরানে হামলার নতুন পরিকল্পনা নিয়ে ট্রাম্পকে ব্রিফ করেছে মার্কিন সামরিক বাহিনী। নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। এমন পরিস্থিতিতে ইরান চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে বলে ফের দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। আবারও শোনা যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের গুঞ্জন। মার্কিন গণমাধ্যম CNN-কে মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল জানিয়েছেন, যুদ্ধবিরতি চললেও যে কোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে পারে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে ইরান চুক্তি করতে মরিয়া বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের নৌবাহিনী ধ্বংস হয়েছে,
তাদের বিমান বাহিনী নেই, প্রায় সব ধরনের সামরিক সরঞ্জামই ধ্বংস হয়ে গেছে। তাদের ড্রোন কারখানায় প্রায় ৮২% অচল হয়ে গেছে এবং ক্ষেপণাস্ত্র কারখানার প্রায় ৯০% ধ্বংস হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা রক্ষা করা হবে বলে সাফ জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি। মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতির কারণে নিজেদের নাগরিকদের ইরান, লেবানন ও ইরাক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। অশ্রু আর ভালোবাসায় যুক্তরাষ্ট্রের হত্যা শিকার জামিল আহমেদ লিমনকে বিদায় জানালেন সহপাঠীরা। বৃহস্পতিবার ফ্লোরিডার ট্যাম্পায় তার জানাজায় অংশ নেন কয়েকশো বাংলাদেশি। জামিলের মরদেহ 4 মে দেশে পৌঁছবে। এদিকে উদ্ধার হওয়া একটি মরদেহের পোশাকের সঙ্গে নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে। নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা চলছে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পায় বৃহস্পতিবার দুপুরে স্থানীয় মসজিদে এসে পৌঁছায় রুমমেটের হাতে নৃশংসভাবে খুনের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ। এ সময় মসজিদ প্রাঙ্গণে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। আল্লাহু আকবার। জানাজার নামাজ পড়ান খতিব ও ইমাম আহমেদ আরজান আহমেসুলা। প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও মুসলমান সহ বিভিন্ন কমিউনিটির নানা শ্রেণী পেশার শত শত মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। কান্নায় ভেঙে পড়েন জামিল ও নিখোঁজ অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির সহপাঠীরা। ইসলামিক সোসাইটি অফ টাম্পা বেতে জামিলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। মে 4 তারিখ বাংলাদেশি সময়ে জামিলের মৃতদেহ ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাবে। জানাজা শেষে জামিলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় জামিল ও বৃষ্টির সহপাঠীরা জানান তাদের পরিবারের সহায়তায় ইতিমধ্যে গো ফান্ড মিতে সাপোর্ট ফর জামিল নাহিদাস ফ্যামিলি নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে। আপনারা যদি ওদের ফ্যামিলিকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতে পারেন, হেল্প করতে পারেন, তাহলে সেটা খুবই ভালো হয় এবং যে ফান্ডটা রেজ হবে সেটা দুটো ফ্যামিলির ভিতরে ইকুয়ালি স্প্লিট হবে। এদিকে নিখোঁজ হওয়ার 2 সপ্তাহ পেরিয়ে গেলেও নাহিদা বৃষ্টির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের ঠিক দক্ষিণের স্থান থেকে একটি মরদেহ উদ্ধার করেছেন তারা, যার পোশাকের সঙ্গে বৃষ্টির পোশাকের হুবহু মিল পাওয়া গেছে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরই তা নিশ্চিত হওয়া যাবে। চোখের পানিতে আর ভালোবাসায় জামিলকে শেষ বিদায় জানিয়েছে তার সহপাঠীরা। জামিল ও বৃষ্টির স্মরণে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানীয় সময়ে শুক্রবার অনুষ্ঠিত হবে শোক সভা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। খেলার খবর। ওয়ানডের পর টি-20 সিরিজ নিশ্চিতে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে সকালে অনুশীলন সেরেছে টাইগাররা। মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও নির্ধারিত সময় সকাল 10টায় হোম অফ ক্রিকেটে নেমে পড়ে বাংলাদেশ টি-20 দল। একাডেমি মাঠে চলে ব্যাটিং বোলিংয়ের আলাদা আলাদা সেশন। শেষ ম্যাচে টাইগারদের একাদশে আসতে পারে পরিবর্তন। একজন পেসার কমিয়ে মিরপুরের পিচে খেলানো হতে পারে বাড়তি স্পিনার। সুযোগ পেতে পারেন নাসুম আহমেদ। এই ম্যাচ জিতলে টি-20তে সফলতম অধিনায়কের মাইলফলক স্পর্শ করবেন লিটন দাস। আসলে আমি যখনই ব্যাটিংয়ে যাই আমি একটু পজিটিভ থিঙ্ক নিয়ে যাই সবসময়, যে মারা বলটা মেরে দিব। আমি চাইবো যে অবশ্যই এইভাবে খেলা উচিত টি-20 ম্যাচ। সো না হলে আমরা বড় ম্যাচগুলো জিততে পারবো। আনফর্চুনেটলি আমরা ওয়ার্ল্ড কাপটা মিস করে ফেলেছি, এটা তো কিছু করার নেই। তাও আমরা অনেক ভালো প্রিপেয়ার ছিলাম। অবশ্যই ক্যাপ্টেন্সি অবশ্যই ম্যাটার করে। আমাদের ভালো একটা অপরচুনিটি আছে সিরিজ জিতার অবশ্যই। সো আমরা চাইবো যে অবশ্যই জিতার জন্য খেলা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অপর্যাপ্ত মজুরির ফাঁদে আটকে শ্রমিকের জীবন। গৃহস্থালী থেকে কৃষি, শিল্প সব খাতেই বঞ্চনা। মহান মে দিবসে দেশ জুড়ে নানা কর্মসূচি, বৈষম্য দূর করার দাবি। নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে বিএনপি নেতাকর্মীর ঢল। কিছুক্ষণ পর যোগ দেবেন প্রধানমন্ত্রী। বায়তুল মোকাররম এলাকায় জামায়াতের শ্রমিক সংগঠনের কর্মসূচি। এবং এক পশলা বৃষ্টিতে পানির নিচে রাজধানীর বিভিন্ন সড়ক। চলাচলে নগরবাসীর দুর্ভোগ। হাওরে ফের বর্ষণে পানি বাড়ার শঙ্কা। ফসল ঘরে তুলতে ব্যস্ত দিশেহারা চাষি।
এ ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ আলিশা। বিভাগীয় সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।